কাগজের একটা সাধারণ টুকরো, যার এক পাশে আমেরিকার প্রেসিডেন্টের ছবি, আর এক পাশে একটি বাক্য, ইন গড উই ট্রাস্ট। কাগজের এই টুকরোটির ওজন 1 গ্রামেরও কম, কিন্তু এই কাগজের টুকরোটি দিয়ে একটি দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়া যায়। দেশের কোটি কোটি সাধারণ মানুষকে এক রাতে সম্পদহীন করে ভাতে মারা যায়। আবার কোনো দেশকে যুদ্ধ ছাড়াই 1 সপ্তাহের মধ্যে দেউলিয়া বানিয়ে দেয়া যায়। এই কাগজের টুকরোটির নাম আমেরিকান ডলার। আসুন একটু গ্লোবাল ফিনান্সিয়াল ক্রোনোলজিতে ঢুকি। 1944 সালে ব্রেটন উডস চুক্তির পর থেকে মার্কিন ডলার বিশ্ব বাণিজ্যের একক এবং অবিসংবাদিত রিজার্ভ কারেন্সি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। 2026 সালের আন্তর্জাতিক অর্থনৈতিক ডেটা অনুযায়ী বিশ্ব জুড়ে উৎপাদিত সমস্ত খনিজ তেল, সোনা এবং আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 88% লেনদেন সম্পন্ন হয় ডলারে। পৃথিবীর সমস্ত কেন্দ্রীয় ব্যাংকের ভল্টে সিংহভাগ বিদেশি মুদ্রার রিজার্ভ জমা থাকে এই ডলারে। আমেরিকা কিন্তু এই অর্থনৈতিক আধিপত্যকে কেবলই একটা বিনিময় মাধ্যম হিসেবে রাখেনি, তারা এই ডলারকে বানিয়েছে তাদের পররাষ্ট্র নীতির সবচেয়ে বড় মারণাস্ত্রে, কাগজের মিসাইল। পুরো পৃথিবীর আন্তর্জাতিক ব্যাংকিং লেনদেনের যে মূল মেরুদণ্ড, তার নাম সুইফট, সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন। বেলজিয়াম ভিত্তিক এই সংস্থাটি কাগজে কলমে টেকনিক্যালি একটি নিরপেক্ষ গ্লোবাল কোঅপারেটিভ, কিন্তু এর মূল সার্ভার এবং আইনি নিয়ন্ত্রণ এককভাবে আমেরিকার হাতে। সুইফট সিস্টেম যে কতটা শক্তিশালী এবং এর সিকিউরিটি ফ্রেমওয়ার্ক যে একটি দেশের জন্য জীবনমরণ প্রশ্ন, তা বাংলাদেশিরা হাড়ে হাড়ে টের পেয়েছিল 2016 সালের 4 ফেব্রুয়ারি। সেই কালো রাতে হ্যাকাররা সুইফট নেটওয়ার্কে ভুয়া কোড ব্যবহার করে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে থাকা বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে $101 মিলিয়ন চুরি করে এবং তা ফিলিপাইনের ক্যাসিনোতে পাচার করে দেয়। এই মেগা রবারি প্রমাণ করে দেয় সুইফট সিস্টেমের সিকিউরিটি সিস্টেমে কত বড় ফাঁক আছে। এর মেসেজিং লাইনের নিয়ন্ত্রণ যদি হ্যাকারদের হাতে পড়ে, তবে একটি দেশের সেন্ট্রাল ব্যাংক এক রাতে নিঃস্ব হয়ে যেতে পারে। কিন্তু 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর পৃথিবী দেখেছে আরো বড় এক হ্যাকিং। তবে এবার কোনো আন্ডারগ্রাউন্ড হ্যাকার গ্রুপ নয়, আমেরিকা স্বয়ং এই সুইফট সিস্টেমে মিসাইল মেরেছে। তারা রাশিয়ার সমস্ত ব্যাংককে এক রাতে এই সুইফট নেটওয়ার্ক থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন বা ব্ল্যাকআউট করে দেয়। শুধু তাই নয়, পশ্চিমা দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোতে রাশিয়ার গচ্ছিত রাখা $300 বিলিয়ন মার্কিন ফেডারেল ব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন বাজেয়াপ্ত করে দেয়। আন্তর্জাতিক অর্থনীতির ইতিহাসে এমন ঘটনা আর নেই। একটি পরমাণু শক্তিধর দেশের রাষ্ট্রীয় তহবিল এভাবে এক কলমের খোঁচায় $300 বিলিয়ন ডাকাতি। পুরো পৃথিবীর জন্য এটা ছিল বিশাল এক রেড সিগন্যাল। চীন, ভারত, ব্রাজিল থেকে শুরু করে বাংলাদেশের মতো দেশগুলো বুঝতে পারে, আজ যদি কোনো কারণে তারা আমেরিকার মতের বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেয়, তবে কাল তাদের রিজার্ভও একইভাবে এক রাতে ফ্রিজ করে দেওয়া হবে। ডলারকে মিসাইল বানিয়ে আমেরিকার এই নীরব যুদ্ধের বিরুদ্ধে বিশ্ব অর্থনীতিতে জন্ম নিয়েছে নতুন এক ধারা, ব্রিক্স, যার উদ্দেশ্য ডি-ডলারাইজেশন, সোজা বাংলায় ডলারের কাগজের মিসাইলের বিরুদ্ধে যুদ্ধ। আমেরিকান কাগজের মিসাইল প্রতিরোধ করার জন্য চীন এবং রাশিয়ার যৌথ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে ব্রিক্স জোট। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার এই ব্লকে সাম্প্রতিক সময়ে যোগ দিয়েছে মিশর, ইথিওপিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরাতের মতো উদীয়মান অর্থনৈতিক পরাশক্তিগুলো। আন্তর্জাতিক অর্থনীতিবিদরা একে বলছেন ব্রিক্স প্লাস। পারচেজিং পাওয়ার প্রায়োরিটি বা পিপিপি অনুযায়ী বৈশ্বিক জিডিপিতে এই ব্রিক্স প্লাস জোটের সম্মিলিত শেয়ার এখন 32.5% ছাড়িয়ে গেছে। আমেরিকার নেতৃত্বে থাকা পশ্চিমা উন্নত দেশগুলোর জোট G7 এর 30%-এর চেয়েও বেশি। সম্পদ কম থাকা সত্ত্বেও আমেরিকা কি করে বিশ্বের অর্থনৈতিক পরাশক্তি হয়েছিল জানেন? কারণ আমেরিকার ডলার সাম্রাজ্যের সবচেয়ে বড় যে স্তম্ভটি গত 50 বছর ধরে টিকে ছিল, তার নাম পেট্রো ডলার। 1974 সালে আমেরিকার প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং সৌদি আরবের বাদশাহ ফয়সালের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল। চুক্তিটি ছিল আমেরিকা সৌদি রাজ পরিবারকে যে কোনো বহিরাগত আক্রমণ থেকে সামরিক সুরক্ষা দেবে, আর এর বিনিময়ে সৌদি আরব পৃথিবীর সমস্ত দেশের কাছে তাদের উৎপাদিত খনিজ তেল শুধুমাত্র মার্কিন ডলারে বিক্রি করবে। সেখান থেকেই জন্ম নেয় পেট্রো ডলার। সৌদি আরব ওপেক দেশগুলোকেও বাধ্য করে ডলারে লেনদেন করতে, ফলে আমেরিকা পেয়ে যায় ইচ্ছামতো ডলার ছাপানোর লাইসেন্স। বিষয়টা একটু বুঝিয়ে বলা যাক।
জাপান, জার্মানি, ভারত এবং বাংলাদেশের যদি ফ্যাক্টরি বা গাড়ি চালাতে তেলের প্রয়োজন হয়, তারা তাদের নিজস্ব মুদ্রা দিয়ে তেল কিনতে পারবে না। তেল কিনতে হলে তাদের আগে নিজের সোনা বিক্রি করে মার্কিন ডলার অর্জন করতে হবে। যেহেতু তেল প্রতিদিন কিনতে হয়, তাই পৃথিবীর প্রতিটি দেশ বাধ্য হয়ে তাদের কেন্দ্রীয় ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার রিজার্ভ রাখে। আমেরিকার কাজ শুধু কাগজ আর কালি খরচ করে ডলার ছাপিয়ে ফেলা। সেই ডলার নেওয়ার জন্য পুরো পৃথিবী লাইনে দাঁড়িয়ে আছে। ডলারের এই চাহিদা বুঝতে পেরে আমেরিকা ইচ্ছে মতো ডলার ছাপানো শুরু করে দেয়। ভিয়েতনাম যুদ্ধে খরচ চালাতে গিয়ে আমেরিকা তাদের ভল্টে থাকা সোনার পরিমাণের চেয়ে বহুগুণ বেশি ডলার ছাপিয়ে ফেলে। ফ্রান্স এবং জার্মানি যখন এই চালাকি ধরে ফেলে, তারা জাহাজ ভরে ডলার নিয়ে আমেরিকার কাছে এসে বলে, আমাদের ডলার নাও আর আমাদের সোনা ফেরত দাও। তখন আমেরিকার ভল্ট খালি হবার উপক্রম হয়। 1971 সালের 15ই আগস্ট মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন টিভিতে লাইভে এসে ঘোষণা দেন, আজ থেকে আমেরিকা ডলারের বদলে কাউকে কোনো সোনা দেবে না। সেই দিন থেকে ডলারের নতুন নাম হয় ফিয়াট কারেন্সি বা বিশ্বাসভিত্তিক মুদ্রা। কিন্তু যেই মুদ্রার কোনো ব্যাকআপ নেই, সেই মুদ্রাকে কেন মানুষ বিশ্বাস করবে? ঠিক এই জন্যই আমেরিকা সৌদি আরবকে চেপে ধরে পেট্রো ডলার চুক্তি করতে বাধ্য করে। আমেরিকাও পেয়ে যায় আনলিমিটেড ডলার ছাপানোর লাইসেন্স। আমেরিকা যে সোনার হিসাব না করে ডলার ইচ্ছে মতো ছাপে, তার সবচেয়ে বড় প্রমাণ 2020 সালের করোনাকালীন সময়। 2020 সালে করোনা মহামারীর ঢাকা সামলাতে মার্কিন ফেডারেল রিজার্ভ কোনো সোনা বা তেলের ব্যাকআপ ছাড়াই 6 ট্রিলিয়ন অর্থাৎ 6 লাখ কোটি নতুন ডলার ছাপায়। আমেরিকার ইতিহাসে এত ডলার কখনো একসাথে ছাপা হয়নি। তারা যদি সোনার সমপরিমাণ ছাপাতো, তবে এক রাতে আমেরিকার ভল্টে 6 ট্রিলিয়ন ডলারের সোনা কোত্থেকে আসলো? কোনো সোনা আসেনি। তারা সেফ বাতাসের বিশ্বাসের ডলার তৈরি করেছে, আর পুরো পৃথিবীকে এই ডলার ধর্মে বিশ্বাস করতে বাধ্য করেছে। কারণ আপনার কারখানা বা গাড়ির চাকা সচল রাখার জন্য তেল কিনতে হলে আপনার পকেটে ডলার থাকতেই হবে। কিন্তু এই 2025-26 সালে এসে সেই ঐতিহাসিক পেট্রোডলার চুক্তি আনুষ্ঠানিকভাবে ভেঙে চুরমার হয়ে গেছে। পেট্রোডলার চুক্তি বাতিল করেছে সৌদি আরব। ওপেক থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। তারা এখন ডলার বাদ দিয়ে চীনের কাছে তেল বিক্রি করছে চীনা মুদ্রা ইউয়ানে, ভারতের কাছে তেল বিক্রি করছে ভারতীয় মুদ্রা রুপিতে। আর রাশিয়া তো সেই 2022 সাল থেকেই তাদের দেশ থেকে ডলার আর ইউরো পুরোপুরি খালি করে দিয়েছে। তার বদলে তাদের ভল্টে রেখেছে খাঁটি সোনা আর চীনা ইউয়ান। এখানে একটা প্রশ্ন আসতে পারে, সুইফট থেকে সম্পূর্ণ নিষিদ্ধ হওয়ার পর রাশিয়া কিভাবে টিকে আছে? কিভাবে তারা পুরো বিশ্বের সঙ্গে বিলিয়ন ডলারের বাণিজ্য সচল রেখেছে? এর উত্তর আছে এই শতাব্দীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড ফিনান্সিয়াল সিক্রেটের মধ্যে। রাশিয়া সুইফটকে বাইপাস করতে সম্পূর্ণ নিজস্ব একটি মেসেজিং সিস্টেম তৈরি করেছে, যার নাম SPFS, সিস্টেম ফর ট্রান্সফার অফ ফাইন্যান্সিয়াল মেসেজেস। রাশিয়া তার এই স্পপসকে যুক্ত করেছে উত্তর কোরিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান এবং চীনের ব্যাংকিং নেটওয়ার্কের সঙ্গে। পুতিনের রাশিয়া এখন উত্তর কোরিয়া থেকে সস্তায় সামরিক গোলাবারুদ এবং যুদ্ধাস্ত্র আমদানি করছে, যার পেমেন্ট দেয়া হচ্ছে সরাসরি ফিজিক্যাল সোনা এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে। অন্যদিকে কাজাখস্তান এবং কিরগিজস্তানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে রাশিয়া পশ্চিমা হাইটেক মাইক্রোচিপ